আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত ম্যাথমেটিক্স 3 ক্লাসে। আজকে আমরা ম্যাথমেটিক্স 3 বইয়ের পরাবৃত্ত অংশ শেষের পরে উপবৃত্ত অংশটা বোঝানোর চেষ্টা করব। উপবৃত্ত একটা কণিককে বোঝায়, যে কটা কণিক আছে তার মধ্যে উপবৃত্ত আরেকটা। আমার বোর্ডে একটা চিত্র আছে, এইটাকে উপবৃত্ত বলে। এই উপবৃত্তটা দুই রকমের হতে পারে। দুই রকম বলতে আমি এখানে যেটা চিত্র আঁকিয়েছি ওই রকমই দেখতে, কিন্তু এই রকম, এটা একরকম, এটা আরেক রকম। তো আমরা যদি একটা বুঝি তাহলে আরেকটা বুঝাটা একটু সহজ হবে। একটা বলতে আমি এখানে এক সেট সূত্র লিখেছি, এই রকম আরো একটা সেট আছে। তো একটা যদি ভালোভাবে বুঝি এই রকমই আরো একটা সহজে মুখস্থ রাখা যাবে। তো প্রবলেম সমূহ করার জন্য প্রত্যেকটা সূত্র মুখস্থ রাখা সকল শিক্ষার্থীর জন্য অপরিহার্য। তো আমরা একটা একটা করে বুঝি। প্রথমে উপবৃত্ত বলতে তো এরকম ফিগার একটা বুঝলাম। এই উপবৃত্তটার কিন্তু একটা আদর্শ সমীকরণ আছে, যেমন পরাবৃত্তের ছিল। তো উপবৃত্তের আদর্শ সমীকরণ এইটা। সূত্রটা যদি আমি পড়ি, x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার সমান সমান 1। আমার এখানে একটা শর্ত লেখা আছে। শর্তটা এরকম, যখন a ইজ গ্রেটার দেন b। এই রকম সমীকরণের এই যেখানে a আর b আছে, এই a এর আর b এর কে বড় সেটার উপরে ভিত্তি করে আমার এই রকম সূত্রের সেট সমূহ চেঞ্জ হবে। তো এইটা আলোচনা করা হয়েছে এই শর্ত সাপেক্ষে, যখন a ইজ গ্রেটার দেন b, মানে এখানে হচ্ছে a হচ্ছে বড়। আমরা একটা একটা করে জিনিস দেখি আর ছবিতে বোঝার চেষ্টা করি। এক নম্বরে বলেছে উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। এটা একটা উপবৃত্তকে বুঝাবে। এই উপবৃত্তের একটা কেন্দ্র আছে, সেটার স্থানাঙ্ক 0 0। এই যে আমি এখন চিত্রে যেখানে কলমটা দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে উপবৃত্তের কেন্দ্র, ওইটার স্থানাঙ্ক 0 0। আরেকটা কথা না বললেই না, x অক্ষ আর y অক্ষ যেখানে মিলিত হয় সেটাই তো মূল বিন্দু, আর ওটার স্থানাঙ্কই কিন্তু 0 0। তার মানে আমাদের এটা একটা পরিচিত ব্যাপার, এটা আমরা জানি, এটা মূল বিন্দু 0 0। তাহলে আমরা উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 এটা মনে রাখবো। 2 নাম্বার, উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a। আচ্ছা, যেহেতু বৃহৎ অক্ষের কথা আসলো, মনে হতেই পারে তাহলে ক্ষুদ্র অক্ষ তাহলে আছে। 3 নম্বরে বলেছে উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। তাহলে এবার একটা একটা করে দেখি। এই উপবৃত্তটার দুটা অক্ষ আছে, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। এখন এইটার ক্ষেত্রে এই অক্ষটা বড় না, এই অক্ষটা ছোট। তার মানে এই রকম ঘটনার ক্ষেত্রে বৃহৎ অক্ষ বলতে এতটুকুকে বুঝাবো, ক্ষুদ্র অক্ষ বলতে এতটুকুকে বুঝাবো। মানে ওয়াই অক্ষের এতটুকু ক্ষুদ্র আর এক্স অক্ষের এতটুকু বৃহৎ। তাহলে আমরা মুখস্থ রাখবো, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b। শেষ। 4 নম্বর বলেছে উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্র তো দেখলাম, উপকেন্দ্র এখন কি? এখন আমরা যদি ভাবি, এই যে এখানে একটু ডট চিহ্ন আছে আর এখানে একটু ডট চিহ্ন আছে, এই দুইটা ডটকে বা বিন্দুকে এই উপবৃত্তটার উপকেন্দ্র বলে। তার মানে কেন্দ্র আছে একটা, উপকেন্দ্র আছে দুইটা, এই যে একটা, এই যে একটা। তার মানে উপকেন্দ্র যদি দুটা থাকে তার মানে দুটা বিন্দু, দুটা বিন্দু মানে আলাদা আলাদা স্থানাঙ্ক হবে। এই জন্যই আমি লিখেছি
উপকেন্দ্রের স্থানাঙ্ক ব্র্যাকেটের মধ্যে প্লাস মাইনাস এ ই কমা 0, প্লাস মান নিলে একটা হবে, মাইনাস মান নিলে আরো একটা হবে। তার মানে এই বিন্দুটার মধ্যে কিন্তু মিলেমিশে দুটা একসাথে বোঝানো হয়েছে, বুঝে নিতে হবে, একটা প্লাসের ক্ষেত্রে একটা মাইনাসের ক্ষেত্রে। আচ্ছা, এই ই সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করি। এই ই হচ্ছে একটা সাংখ্যিক মান। আমি যদি একটু অন্য সাবজেক্টের পড়াশোনা দিয়ে উদাহরণ দিই, ফিজিক্সে আমরা হয়তো কেউ কেউ পড়েছি ইয়ং এর গুণাঙ্ক, মহাকর্ষীয় ধ্রুবক জি, এরকম কিছু কিন্তু সার্বজনীন ধ্রুবক টাইপের কিছু সংখ্যা ছিল এবং ওটার একটা প্রতীক ছিল। তো এইরকম উপবৃত্তের ক্ষেত্রেও এক একটার ক্ষেত্রে এক একটা ই পাওয়া যায়, ঠিক আছে। ই বলতে কিন্তু আমরা এই যে একটা জটিল টাইপের ওয়ার্ড দেখা যাচ্ছে না, উৎকেন্দ্রতা, এটাকে বুঝাই। এই ই দ্বারা উৎকেন্দ্রতা, কোন কোন ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা, কোন কোন ক্ষেত্রে বিকেন্দ্রিকতা, এইরকম বাংলায় কিছু ওয়ার্ড দেখা যায়। এটার ইংরেজিতে একটা ওয়ার্ড আছে, ওইটার কি একটা অক্ষর নেওয়া হয়েছে ই, ওটাকে বলে ইসেন্ট্রিসিটি। তো বাংলায় ম্যাথ করতে গেলে একটু সমস্যা হয়, তো আমরা মেনে নিব যেখানে যেই শব্দ ব্যবহার করবে সেটা আমরা ওইভাবেই ব্যবহার করব। তো এখানে উৎকেন্দ্রতা বলেছে, কখনো অঙ্কের ক্ষেত্রে কোনো অঙ্কতে উৎকেন্দ্রিকতা পাবো, আমরা যেটা দেখবো সেটা লিখবো, তো সেটা আমাদের জরুরি বিষয় না, আমাদেরকে ই চিনতে হবে। ই কিভাবে পাবো? এই যে এখানে ই, এই যে এখানে ই, এই ই এর একটা সূত্র আছে, এই ই স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার। তার মানে এ বি কিন্তু আমরা জানা মান, কোথা থেকে? ইকুয়েশন থেকে। ইকুয়েশনে এ আছে, বি আছে, আর এই এ আর বি কে ব্যবহার করেই কিন্তু এই রকম একটা ফিগার আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার, এটা মানেই ই স্কয়ার। যদি এখান থেকে ই বের করতে চাই, স্কয়ার কে ওদিকে রুট করে দিলেই তো হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা অঙ্কের আমাকে আলাদা আলাদা ভাবে ই বের করে তারপরে অঙ্ক শুরু করতে হবে, তা না হলে এইরকম ক্ষেত্রে ই এর মান আমি বসাতে পারবো না, আগে ই রেডি করতে হবে মোট কথা। তাহলে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্কটা পেয়ে গেলাম, এটা মুখস্থ করব। 5 নম্বরে বলেছে উপকেন্দ্রের নিয়ামকের সমীকরণ। আচ্ছা, নিয়ামক কিন্তু আমরা এর আগে পরাবৃত্ততেও দেখেছিলাম না, সেই রকমই এখানেও কিন্তু নিয়ামক আছে, এখানেও নিয়ামক আছে। এখন এই যে নিয়ামকের সমীকরণ x সমান সমান প্লাস মাইনাস এ ই এ বাই ই, তাহলে এটা কিন্তু ভাগ আছে, প্লাস মাইনাস, তার মানে একবার হয় প্লাসের জন্য, একবার হয় মাইনাসের জন্য। দুটা রেখা আমি আঁকালাম, দুটা নিয়ামক বুঝাচ্ছে, তাহলে একবার প্লাসের জন্য একটা, মাইনাসের জন্য একটা, তার মানে প্রত্যেকটা উপবৃত্তের ক্ষেত্রে দুটি নিয়ামক থাকে, এই জন্যই প্লাস মাইনাস। মুখস্থ করব। 6 নাম্বার বলেছে বৃহৎ অক্ষের সমীকরণ। আচ্ছা, বৃহৎ অক্ষের সমীকরণ মানে এই যে আমরা এক্স অক্ষটা বুঝিয়েছিলাম না, এতটুকুকে বৃহৎ অক্ষ বলে। তো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য একটা টপিক, বৃহৎ অক্ষের সমীকরণ একটা টপিক। যেমনটা ছিল পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একটা টপিক, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ একটা টপিক। একইভাবে বৃহৎ অক্ষের একটা মান আছে 2 4 6 12 14 16 কত বড়। এবার বৃহৎ অক্ষটার সমীকরণ আছে, মানে ওটা একটা যেহেতু রেখা, তার মানে এই রেখাটাকে বোঝাচ্ছে বৃহৎ অক্ষ। এই যে এটা আমাদের পরিচিত কিন্তু y সমান সমান 0, তার মানে বৃহৎ অক্ষের সমীকরণ y সমান সমান 0। এখানে একটা কথা না বললেই না, y সমান সমান 0 মানে কিন্তু x অক্ষকে বোঝায়। আমরা যারা সরল রেখা, তারপরে বিন্দুর স্থানাঙ্ক এই সকল অধ্যায় করেছিলাম,
তখন কিন্তু এটা আমাদের একটা পরিচিত ঘটনা ছিল যে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y সমান সমান 0। এখানে তো আলটিমেটলি বৃহৎ অক্ষ বলতে এক্স অক্ষটাকেই বোঝাচ্ছে, এজন্য বৃহৎ অক্ষের সমীকরণও y সমান সমান 0। সিমিলারলি ক্ষুদ্র অক্ষের সমীকরণ বলতে কিন্তু এইটাকে বোঝাচ্ছে, এটা কিন্তু আবার y অক্ষকে বোঝাচ্ছে। তার মানে ক্ষুদ্র অক্ষও যা, y অক্ষও তা। আর y অক্ষের সমীকরণ এটাও আমাদের পরিচিত ব্যাপার, x সমান সমান 0, এটাও মুখস্থ করলাম। 8 নাম্বার বলেছে উপবৃত্তের উৎকেন্দ্রতা, এটা নিয়ে আমরা আগেই বলে ফেলেছি, এটা মুখস্থ করে ফেলবো। আচ্ছা, 9 নাম্বার বলেছে উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব। আচ্ছা, উপকেন্দ্রিক লম্ব তার মানে উপকেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্র কোনটা ছিল? এই যে একটা, এই যে একটা। তার মানে এই উপকেন্দ্রিক লম্ব, এই যে এটা, দৈর্ঘ্য কতটুকু? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বুঝাচ্ছে এখানে যে 2b²/a, মানে যে এতটুকুটা কত, এটা একটা সাংখ্যিক মান, এটাও একটা সাংখ্যিক মান। তো এটাও যা, এটাও কিন্তু তা, এই জন্য 2b²/a এটা আমরা মুখস্থ করব, এটা দিয়ে একটা মান পাবো, আমাদের কাজ শেষ। উপকেন্দ্রিক লম্ব কত? এবার উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সমীকরণ মানেই ওটা একটা রেখা, আর রেখা মানেই ওটার সমীকরণ আছে। এই যে এখানে বলেছে x সমান সমান প্লাস মাইনাস ae। প্লাস মাইনাস কেন? এই যে একটা, এই যে একটা, প্লাসের জন্য একটা, মাইনাসের জন্য একটা। তাহলে আমরা শুরুতে মনে হচ্ছে অনেক কিছু, একটু বুঝে পড়লে পারে এটা মুখস্থ হয়ে যাবে। আর এইটার পরেই আরেকটা আছে, শর্তটা শুধু এখানে চেঞ্জ হবে, আর এখানে কিছু চেঞ্জ হতে পারে। তো আমরা প্রথমে এইটুকু মুখস্থ করে তারপরে আমাদের কিছু প্রবলেম সলভ করব, তারপরে আমরা যদি দরকার হয় আবার এটার বিপরীতটার জন্য আবার সূত্র সবাই মুখস্থ করব। তো আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাস সবার জন্য দেখার আর কি আমন্ত্রণ। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।